কাজল ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। এই যে আমার চ্যানেল কাজল ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমাদের টপিক শতকরা পার্ট 3, অঙ্ক ক্লাস 3/120, অর্থাৎ 120টি অঙ্ক সিরিজের পার্ট 3 আজ ক্লাস 3 এবং শতকরার পার্ট 3। এই ভিডিওটি যারা প্রথমবার দেখছো আমি আশা করব তারা অবশ্যই এর আগের যে দুটো ভিডিও শতকরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি দেখে নিয়েছো, ঠিক আছে। তো আজ আমরা পড়ব শতকরার 10টি অঙ্ক। শিখব শতকরার। এর আগের ভিডিওতে যে হোমওয়ার্কগুলি দেওয়া ছিল তার উত্তরগুলি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি অবশ্যই আশা করব তোমরা সবাই সেই হোমওয়ার্কগুলোর উত্তর করে নিয়েছো এবং এর সাথে সাথে আমি আজ কিছু হোমওয়ার্কও দেবো, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। ওকে, তো চলো আমরা শিখে নিই আজ 10টি অঙ্ক। এর আগের ভিডিওতে যে আমি থিওরি তোমাদেরকে শিখিয়েছিলাম, যে মেথড দিয়ে শিখিয়েছিলাম, সেই মেথডের উপর ভিত্তি করে 6টি অঙ্ক এবং আজ কিছু একটা নতুন থিওরি শিখব, তার উপর 4টি অঙ্ক প্লাস এই সবে মিলে 6 + 4 মিলে 10টি অঙ্ক আজ আমরা শিখব। তো চলো ডাইরেক্ট অঙ্কতেই চলে যাই, ঠিক আছে। মুসুরের দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 900 টাকায় 15 কেজি মুসুর কম ক্রয় করেন। আগে চিনির দাম পড়ছিলাম, চিনির দাম শুনে শুনে বারবার বোর্ড হয়ে গেছি, তাই মুসুরের দাম করে দিয়েছি। মুসুরের দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 900 টাকায় 15 কেজি মুসুর কম ক্রয় করেন। মানে ব্যাপারটা কি, মুসুরের দাম বৃদ্ধি পেয়েছে, এক ব্যক্তি 900 টাকার মুসুর কিনতেন আগে, এখনও 900 টাকারই মুসুর কিনেন, কিন্তু এখন তিনি 15 কেজি মুসুর কম পাচ্ছেন দোকান থেকে, ঠিক আছে। কারণ কি, দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাকে কি বের করতে হবে, দেখো 4টে জিনিসের মধ্যে 2টো বের করতে হতে পারে, বা 1টা বের করতে হতে পারে, বা 3টেও বের করতে হতে পারে, ঠিক আছে। আগে মুসুরের ব্যবহার, আগে তিনি কত কিলোগ্রাম মুসুর ব্যবহার করতেন, এখন মুসুরের ব্যবহার, এখন তিনি কত কিলোগ্রাম মুসুর ব্যবহার করেন। আগে মুসুরের দাম কত ছিল, কত টাকা পার কেজি ছিল, এখন মুসুরের দাম বা বর্ধিত দাম, এখন নতুন দাম কত হয়েছে, বৃদ্ধি পেয়ে কত হয়েছে। এই 4টের মধ্যে তোমাকে যে কোনো একটা দিয়ে দিতে পারবে পরীক্ষা, বা যে কোনো 2টো দিয়ে দিতে পারে, ঠিক আছে। এর ইংরেজি ভার্সনটা একটু দেখে নাও। আগে মুসুরের ব্যবহার, অরিজিনাল কনজামশন, অরিজিনাল কতটা তিনি কনজিউম করতেন। এখন মুসুরের ব্যবহার, কারেন্ট কনজামশন বা নিউ কনজামশন, কতটা এখন ব্যবহার করেন। অরিজিনাল প্রাইস বা কারেন্ট প্রাইস, ঠিক আছে। তো কিভাবে করব, আমি যে থিওরিটি বলেছিলাম সেই থিওরির উপরে আমরা অঙ্ক করছি। মুসুরের দাম 20% বৃদ্ধি পাওয়ায়, তাহলে আমরা আগে একটু পরে লিখে নিচ্ছি। তাহলে দাম আর ব্যবহার, দাম গুণিত ব্যবহার সমান কি জানি, আমরা জানি খরচ। দেখো তার খরচ ফিক্সড, আগেও তিনি 900 টাকার মুসুর ব্যবহার করতেন, এখন তিনি 900 টাকারই মুসুর ব্যবহার করেন। আমি যে গতবারের ভিডিওতে, অর্থাৎ এর আগের ভিডিওতে শেষের 2টো অঙ্ক দেখো, 11-12 অঙ্ক দেখো, কি বলেছিলাম, খরচ যদি সেম থাকে তাহলে কি হয়, দামের সাথে ব্যবহারটা কি হয়, উল্টে যায়, তাই তো। তাহলে দাম কত হয়েছে, 20% বৃদ্ধি, শুন 1/5, অর্থাৎ 5-এর 20% সমান 1। আগে দাম ছিল 5, এখন কত হয়েছে, দাম 6 হয়েছে। আগে দাম ছিল 5 টাকা পার কেজি, এখন 6 টাকা পার কেজি আমি ধরে নিচ্ছি। তাহলে ব্যবহার কি হবে, ব্যবহার তো উল্টে যাওয়ার কথা। আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, খরচ যদি একই থাকে তাহলে কি দামের যা রেশিও হবে, ব্যবহারের রেশিও কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে ব্যবহার হয়ে যাবে 6:5, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আগে তিনি 6 কেজি ব্যবহার করতেন, এখন তিনি কত ব্যবহার করেন, 5 কেজি। আগে 6 কেজি ব্যবহার করতেন, এখন 5 কেজি ব্যবহার করেন, কত কম ব্যবহার করেন, 1 কেজি। তাহলে তিনি 1 কেজি কম ব্যবহার করতে পারছেন, 1 কেজি। আগে 6 কেজি ব্যবহার করতেন, এখন ব্যবহার করছেন কত, 5 কেজি। তাহলে 1 কেজি কম হচ্ছে, 6 থেকে 5 বিয়োগ 1 কেজি। কিন্তু কোশ্চেনে কত বলছে না, তিনি 15 কেজি ব্যবহার করতেন কম, অর্থাৎ তিনি 15 কেজি চিনি কম পাচ্ছেন দোকান থেকে। তাহলে 1 সমান 15 লিখতে পারি আমরা, এই যে 1 সমান এই 15। তো 6 সমান কত, 15 × 6 90, 6 সমান 90, 15 × 6, তাহলে এখানে কত হয়ে গেল, 90 কেজি। আর 5 সমান 15 × 5 সমান 75, 1 সমান যদি 15 হয়, 5 সমান 75, 15 × 5
75 কেজি। তাহলে তিনি আগে কত ব্যবহার করতেন? 90 কেজি চিনি। এখন কত ব্যবহার করেন? 75 কেজি চিনি। তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল। দেখো, আগে চিনির ব্যবহার 90 কেজি, এখন চিনির মুসুর আমার চিনিতে মাথায় চিনিই ঢুকে আছে, বুঝতে পারছো? মুসুর, আগে মুসুরের ব্যবহার 90 কেজি, এখন মুসুরের ব্যবহার 75 কেজি। দুটো অঙ্ক তোমার বেরিয়ে গেল, কত সহজেই বেরিয়ে গেল। আগে মুসুরের দাম কত ছিল? দেখো সহজ, আগে তিনি 990 কেজি দাম ছিল আগে, 90 কেজির দাম ছিল 900 টাকা, 1 কেজির দাম ছিল 900/90 সমান 10 টাকা পার কেজি ছিল। তাহলে আগে দাম কত ছিল? 10 টাকা পার কেজি। আগে দাম ছিল 10 টাকা পার কেজি। আগে 900 টাকার চিনি মুসুর কিনতেন, 90 কেজি পেতেন, 10 টাকার পার কেজি কিনতেন। তাহলে আগে দাম ছিল, আগে মুসুরের দাম অর্থাৎ অরিজিনাল প্রাইস 10 রুপিস পার কেজি, 10 টাকা পার কেজি বা 10 টাকা পার কেজি। এখন মুসুরের দাম বা বর্ধিত দাম কত? এখন 75 কেজির দাম নিয়ে নিচ্ছে দোকানদার 900 টাকা, কারণ দাম তো বৃদ্ধি পেয়েছে। 1 কেজির দাম নিয়ে নিচ্ছে 900/75, 15 5 75, 15 6 90 60 সমান 5 12 60। এখন 12 টাকা পার কেজি, 12 রুপিস পার কেজি। তাহলে এখন কত হয়ে গেল? 900/75। তোমরা ডাইরেক্ট লিখতে পারো 900/75 আর 900/90। তাহলে এখন 12 টাকা পার কেজি। ঠিক আছে, আগে যে অর্থাৎ আমি যে ক্লাস 2-তে যে অঙ্কটা থিওরিটি বলেছিলাম শতকরা পার্ট 2, সেই থিওরিটি যারা দেখোনি তারা এই অঙ্কটা বুঝতে পারবে না, তারা ওই থিওরিটা দেখে নাও। ঠিক আছে, আর একটা কথা বলা হয়নি, এই যে অঙ্কগুলো কি কি পরীক্ষায় পড়েছে, যেমন আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম কি কি পরীক্ষায় পড়েছে, এগুলো লিখছি না, লিখলে গোটা বোর্ডটাই ভরে যাবে তোমার, বুঝতে পারছো? এতবার এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, রেল, ব্যাংক, পিএসসি, ডাব্লিউবিসি, যে কোনো ধরনের পরীক্ষায়, সিজিএল, যে কোনো ধরনের পরীক্ষায় এই অঙ্কগুলো এত বারবার এসেছে, এগুলো লিখলে পুরো বোর্ড ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য অঙ্কগুলো সালগুলো লিখছি না। ওকে, নেক্সট অঙ্কতে আমরা চলে যাব। অঙ্কটা লিখে নাও একবার। তো চলো আমরা সেকেন্ড অঙ্কতে চলে এসেছি। এখন নুনের দাম নেই। এবার কোয়েশ্চেন নাম্বার 2, নুনের দাম 10% হ্রাস পায়, এখন কমে গেছে দাম। রমেশবাবু 1 টাকায় 50 গ্রাম নুন বেশি ক্রয় করেন, তাহলে বের করুন। এই চারটে বের করতে বলেছে। অনেক সময় 1 টাকায় দিয়ে দেয়, 50 গ্রাম দিয়ে দেয়, তখন কি হয় তো বলো তো, আমরা ঘাবড়ে যাই পরীক্ষা হলে। 1 টাকায় বড় বড় সংখ্যা দিয়ে থাকলে সুবিধা হয়, কিন্তু ছোট ছোট যখন সংখ্যা দিয়ে দেয় তখন একটু গোলমাল হয়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা রমেশবাবু বলতে আমার মনে পড়ে গেল, বুঝতে পারছি, আমার সিনেমা দেখার একটা অভ্যেস আছে, তো সিনেমার বিভিন্ন ডায়লগ মাঝে মাঝে মনে পড়ে যায়। 1 চুটকি সিঁদুর কি কিমত তুমি কি জানো রমেশবাবু, ওই রমেশবাবু নয়, বুঝতে পারছি, সাধারণ হচ্ছে রমেশবাবু। তো যেমনভাবে আমরা করছি সেইভাবে করব, আগে পরে দাম, নুনের দাম আর ব্যবহার আর খরচ। দেখো 1 টাকায় 50 গ্রাম নুন বেশি ক্রয় করেন। আগেও তিনি 1 টাকার নুন কিনতেন, এখনও তিনি 1 টাকারই নুন কিনেন, কিন্তু এখন 50 গ্রাম নুন কম মানে তিনি দোকান থেকে পান। কারণ কি, 50 গ্রাম নুন তিনি বেশি পান, কারণ নুনের দাম কম হয়ে গেছে। তাহলে খরচ তার একই, নুনের জন্য খরচ আগেও 1 টাকা ছিল, নুনের জন্য খরচ এখন 1 টাকায় আছে। তাহলে কি হয়েছে, নুনের দাম 10% হ্রাস সমান 1/10। আগে নুনের দাম ছিল 10, এখন হয়েছে 9। 10% মানে কি, 10% সমান 1, তাহলে আগে 10% সমান 1/10, তাহলে আগে ছিল 10, এখন হয়েছে 9। অবভিয়াসলি আমরা কি ব্যবহার, রেশিওটা উল্টে যাবে, আগে ছিল 9, এখন 10। তাহলে আগে নুন ব্যবহার করতো 9, এখন নুন ব্যবহার করছে 10। কত বেশি ব্যবহার করছে? +1, 1 বেশি ব্যবহার করছে। কিন্তু কোশ্চেনে বলছে কি না, 50 গ্রাম নুন তিনি বেশি ক্রয় করেন, তাহলে 1-এর ভ্যালু সমান 50 গ্রাম, 50 গ্রাম, 1 সমান 50 গ্রাম, 9 সমান 9 গুণিত 50 সমান 450 গ্রাম। তাহলে এটা হয়ে গেল তোমার 450 গ্রাম। 10 সমান কত,
10 গুণিত 50 এখন 500 গ্রাম, এটা হয়ে গেল তোমার কত 500 গ্রাম। তাহলে দেখো আগে তিনি 450 গ্রাম নুন ব্যবহার করতেন বা ক্রয় করতে পারতেন, এখন তিনি 500 গ্রাম নুন বেশি, মানে 500 গ্রাম নুন তিনি ব্যবহার করছেন বা ক্রয় করছেন। দেখো 500 থেকে 450 50 গ্রাম হয়ে যাচ্ছে, কোশ্চেনও মিলে যাচ্ছে। তাহলে আগে নুনের ব্যবহার কত বা অরিজিনাল কনজাম্পশন কত 450 গ্রাম, তাহলে এটার উত্তর হয়ে গেল 450 গ্রাম। এখন নুনের ব্যবহার কত, এখন তিনি 500 গ্রাম নুন ব্যবহার করছেন বা 500 গ্রাম নুন কিনছেন। আগে নুনের দাম কত দেখে নি, আগে 450 গ্রামের দাম ছিল 1 টাকা, 1 গ্রামের দাম ছিল, আর 1000 গ্রাম মানে 1 কেজির দাম ছিল। পাঁচ 9 45, 5 20, 20/9 টাকা পার কেজি। 1000 গ্রাম মানে আমরা কেজিতে বের করছি, তাই তো 1000 গ্রামের মানে তো কেজিতে বের করবো আমরা, কেজি তো অ্যান্সার জিজ্ঞাসা করবে। তাহলে 9 দুগুণ 18, 2 পূর্ণ 2 এর 9 রুপিস পার কেজি। তাহলে কি হয়ে গেল, আগে নুনের দাম কত ছিল 2 পূর্ণ 2 এর 9 টাকা পার কেজি, আগে নুনের দাম ছিল। তাহলে 2 পূর্ণ 2 এর 9 রুপিস পার কেজি বা টাকা পার কেজি, ঠিক আছে। এখন নুনের দাম কত, এখন 500 গ্রাম নুন তিনি ব্যবহার করছেন বা কিনতে পারছেন, দোকানদার কত দাম নিচ্ছে, সে 1 টাকায় দাম নিচ্ছে। তাহলে এখন 500 গ্রামের দাম কোথায় লিখি, 500 গ্রামের দাম 1 টাকা, 1000 গ্রামের দাম ডবল হয়ে যাবে 2 টাকা। 1000 গ্রাম মানে 1 কেজি, 1000 গ্রাম মানে কত 1 কেজি। তাহলে এখন 2 টাকা পার কেজি, তাহলে 2 টাকা পার কেজি। তাহলে এখন নুনের দাম কত হয়ে গেল 2 টাকা পার কেজি। তাহলে আগে তিনি 450 গ্রাম নুন ব্যবহার করতেন, এখন 500 গ্রাম নুন ব্যবহার করেন। আগে নুনের দাম ছিল 2 পূর্ণ 2 এর 9 টাকা পার কেজি, এখন হচ্ছে 2 টাকা পার কেজি। হয়ে গেল আমাদের অ্যান্সার, খুব ইজিলি করা যাবে। এটাই তুমি যদি ট্রেডিশনাল মেথড করতে যাও, অন্য কোনো মেথড করতে যাও, a+b+ এরকম যদি তুমি করতে যাও, পুরো ফেসে যাবে অঙ্কের পরীক্ষার হলে, বুঝতে পারছো। ওসব করার কিছু দরকার নেই, আমি যে প্রসেসটা বলছি, পদ্ধতিটা বলছি, বহুত অঙ্কতে তোমার কাজে লাগবে। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 3তে কী আছে কোশ্চেন দেখে নিই। কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 11.91% হারে বৃদ্ধি পায়। এই বছর জনসংখ্যা 16,200 জন হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। অর্থাৎ কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর বৃদ্ধি পায়, কি হারে বৃদ্ধি পায় 11.91% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। এই বছর যদি জনসংখ্যা 16,200 জন হয়, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। ঠিক আছে, কীভাবে মানে করব, সেই যা প্রসেস আমরা একই প্রসেসে করে ফেলবো অঙ্ক। আগে পরে সে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের অঙ্কর মতোই যে প্রসেসটা আমরা শিখেছি। তাহলে প্রথম বছর বৃদ্ধি পায় কত, প্রথম বছরও 11.91% হারে বৃদ্ধি পায় সমান 1/9। তৃতীয় বছরও 11.91% হারে বৃদ্ধি পায় সমান 1/9 দ্বিতীয় বছর। তাহলে 11.91% আমরা কি জানি, মনে করে দেখো 11.91% সমান 1/9। তাহলে জনসংখ্যা প্রথম ছিল 9, এখন হয়ে গেল 10। 9 বৃদ্ধি পায় বলছি প্লাস, তা 9-এর 11.91% সমান 1, 9-এর সাথে 1 জুড়ে গেল 10। দ্বিতীয় বছর কত 11.91%, তাহলে 9-এর সাথে 1 যোগ 10 গুণ আমরা জানি প্রথম বছর জনসংখ্যা 9 ছিল, 9 হলো 10, 9 ছিল হলো 10। ঠিক আছে, তো 9 9 81 × 100। তো জনসংখ্যা ছিল 81, হয়ে গেল তোমার কত 100। তো জনসংখ্যা ছিল 81 আর 2 বছর পরে কত হয়ে গেল 100 হয়ে গেল। প্রথম বছরের শুরুতে একদম বছরের শুরুতে 81 ছিল, 2 বছর শেষে জনসংখ্যা 100 হয়ে গেল। কিন্তু কোশ্চেনে কি বলছে না, এই বছর জনসংখ্যা 16,200 জন ছিল, 81 ছিল না 16,200 জন ছিল। অর্থাৎ 81-র ভ্যালুই 81 সমানেই 16,200, 1 সমান 16,200 বাই 81, 81 দুগুণে 200 পড়ে রইল। ঠিক আছে,
81 দুগুণে 162 আর দুটো শূন্য একসাথে যদি কেটে দিই আর কি, একসাথে যদি কেটে দিই তাহলে 1000 সমান 100 সমান 200 গুণিত 100 সমান 20,000 জন। তাহলে জনসংখ্যা 2 বছর পরে কত হবে? 20,000 জন। অবভিয়াসলি জনসংখ্যা বৃদ্ধি পাবে, আগে 16,200 জন ছিল, এখন 20,000 জন। তো চলো কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। একই রকম অঙ্কটা প্রায়, জাস্ট একটুকু অদল বদল করা হয়েছে। কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, 10% হারে বৃদ্ধি পাচ্ছে। 2 বছর পর জনসংখ্যা 48,400 জন হলে প্রথমে জনসংখ্যা কত ছিল? এই অঙ্কটা তার অঙ্কটার অপোজিট অঙ্ক। আগের অঙ্কটা ছিল প্রথমে জনসংখ্যা দেওয়া ছিল 2 বছর বাদে কত হবে, এই অঙ্কটায় বলছে 2 বছর বাদে জনসংখ্যাটা দেওয়া আছে, প্রথমে জনসংখ্যাটা কত ছিল। কোনো ব্যাপার নয়, একই ধরনের প্রসেস, আগে পরে। 10% হারে বৃদ্ধি পাচ্ছে, 1 10, তাহলে 10 থেকে 11 হয়েছে, 10 থেকে 11 হয়েছে, 100 থেকে 121 হয়েছে। তাহলে প্রথমে জনসংখ্যা ছিল 100, 2 বছর পর জনসংখ্যা কত হয়েছে? 121 হয়েছে। 11 11 121 জানি আমরা, কিন্তু না, কোশ্চেনে বলছে 2 বছর পর জনসংখ্যা 48,400 জন হয়েছে, অর্থাৎ 121-এর ভ্যালুই 48,400। তাহলে 1-এর ভ্যালু দেখো, এটাকে 4 দিয়ে গুণ করলে এরকম হয়, 1-এর ভ্যালু 400, 4 দিয়ে ভাগ করতে যায় তো 121 দিয়ে করে দাও, 4, ঠিক আছে। তাহলে 121-এর ভ্যালু 48,400, 1-এর ভ্যালু কত হয়ে গেল? 400 হয়ে গেল। 100-এর ভ্যালু 100 সমান 100 গুণিত 400, 40,000, 40,000 জন। তাহলে প্রথমে জনসংখ্যা কত ছিল? প্রথমে জনসংখ্যা ছিল 40,000 জন। সিম্পল অ্যান্সার, কত সহজে হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা লিখে নাও। তো চলো কোশ্চেন নাম্বার 5 দেখে নিই। কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে হ্রাস পায়, কমে যাচ্ছে জনসংখ্যা। বর্তমানে জনসংখ্যা 10,000 জন হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা 3 বছর দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা আবার 3টে রো করে দেবো, 3টে কলাম করে দেবো, আগে পরে। তো 10% কমছে, দেখো মাইনাস লিখে দিচ্ছি, তাই তো? 1-এর 10, 1-এর 10, 1-এর 10, তাহলে 10 থেকে 9 হচ্ছে, 10 থেকে 9 হচ্ছে, কারণ 10-এর 10% 1, 1 কমে যাচ্ছে, জনসংখ্যা হ্রাস পায়। 10 থেকে 9, 10 থেকে 9, 10 10 110 হয় 1000, 9 9 81 9 729, গুণ যোগ ভাগগুলো তাড়াতাড়ি করতে হবে। 9 9 81, 81 9 729 বা 9-এর কিউব 729, ঠিক আছে। তাহলে বর্তমানে জনসংখ্যা 10,000 জন, বর্তমানে জনসংখ্যা কত? এখন জনসংখ্যা 1000, 3 বছর পরে হয়েছে কত? 729। এখন জনসংখ্যা 1000, 3 বছর পরে কত হয়েছে? এটা 3 বছর পর 729, কিন্তু কোশ্চেন বলছে এখন জনসংখ্যা 10,000, তাহলে এর গায়ে একটা শূন্য লাগিয়ে দিলে হয়, আর এর গায়ে একটা শূন্য লাগিয়ে দিলে হয়। তাহলে এখন জনসংখ্যা কত? 7,900, 7,290, তাহলে এখন জনসংখ্যা 7,290, ঠিক আছে। 1000 সমানে 10,000 হয়েছে, তাহলে 729 সমান একটা শূন্য, এটাকে একটা শূন্য লাগিয়ে দিলে হচ্ছে 1 সমান 10, আর 729 সমান 729 গুণিত 10 সমান 7,290 জনসংখ্যা। করে দিচ্ছি 1 সমান 10, 729 সমান 729 গুণিত 10, এখন জনসংখ্যা 7,290 জন। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 6 দেখে নিই। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 11.19% বৃদ্ধি করা হলো, দুটোই বৃদ্ধি করা হলো। ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, মানে তোমাকে বলছে কতটা বৃদ্ধি পাবে, কত বর্গমিটারে বৃদ্ধি পাবে বের করতে হবে, এবং কত শতাংশ বৃদ্ধি পাবে। ওকে, তো একই রকম প্রসেস, আগে পরে, আমাদের আগে আর পরে এই কাজ, আগে পিছে আগে পরে,
তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, 1/10, প্রস্থ বৃদ্ধি 11.91% সমান 1/9। তাহলে 10 থেকে 11 হলো, 9 থেকে 10 হলো। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ আমরা আগের ভিডিওতে পড়েছি শতকরা পার্ট 2-তে। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে 10 10 কেটে দিলাম, 9/11 হয়ে গেল। আগে ক্ষেত্রফল ছিল 9, এখন ক্ষেত্রফল হলো কত? 11। আগে ক্ষেত্রফল কত ছিল? 9, এখন ক্ষেত্রফল কত হলো? 11। কত বৃদ্ধি পেল? 2 বৃদ্ধি পেল। ঠিক আছে, আগে 9 ছিল, এখন 11 হয়ে গেল। কত বৃদ্ধি পেল? 2 বৃদ্ধি পেল। তাহলে কত শতাংশ বৃদ্ধি পায় ওটাও করে নিচ্ছি আগে, বা কতটা বৃদ্ধি পায় ওটাই করে নিচ্ছি। তাহলে কিন্তু বলছি ক্ষেত্রফল কত ছিল? 900 বর্গমিটার। 9 ছিল না, তাহলে 9 এর ভ্যালু 900, 1 এর ভ্যালু 100, আর বৃদ্ধি কতটা পেল? 2 পেল, 200। তাহলে 200 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেল। অর্থাৎ এটার উত্তর কত হবে? কতটা বৃদ্ধি পেল? 200 বর্গমিটার বৃদ্ধি পেল। বর্গমিটারকে সংক্ষেপে লিখলো বমি, 200 বর্গমিটার বৃদ্ধি পেল। লিখতাম না ছোটবেলায়, মি। কত শতাংশ বৃদ্ধি পেল ওটা আমরা প্রথম ভিডিওতে করেছি, অর্থাৎ মানে আগের ভিডিওতে। 9 বৃদ্ধি পেল 2, 1 2 এর 9, 2 এর 9 মানে আমি জানি যে 22/2 এর 9, তোমরা করে নাও। সমান 22/2 এর 9%। ঠিক আছে, 22/2 এর 9%। ওকে, 2 কত হয়ে গেল তোমার? 22/2 এর 9% বৃদ্ধি পেল। দুটো অ্যান্সারও তোমার হয়ে গেল। 200 বর্গমিটার বৃদ্ধি পেল আর 22/2 এর 9% বৃদ্ধি পেল। যদি বলা হতো যে এখন ক্ষেত্রফল কত হয়েছে, মানে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত, সেটাও করা যায়। এখন ক্ষেত্রফল কত? 11, আগে ছিল 9, এখন 11। 9 এর ভ্যালু 900, 1 এর ভ্যালু 100, দিয়ে 11 ভ্যালু বের করতে বলতো। 11 সমান 1100। 9 এর ভ্যালু 900 হলে 11 ভ্যালু 100, দুটো শূন্য লাগিয়ে দিলেই হয়। ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত? 1100 বর্গ মিটার। এটা কোশ্চেনে বলেনি, যদি বলে দেয় এটাও করে নেব। যেমনভাবে বলবে আমরা সেইভাবেই কিন্তু করে নেব। ওকে, তো প্রথম যে আমি থিওরিটা শিখিয়েছিলাম, অর্থাৎ শতকরা যে পার্ট 2 যে ক্লাসটাতে আমি ভিডিওটা যে থিওরিটা শিখিয়েছিলাম, সেই থিওরির উপর অঙ্ক করে দেখো। সেদিনে 12টা অঙ্ক শিখলাম, আজ 6টা অঙ্ক, 18টা অঙ্ক শিখে গেলাম। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় যদি শতকরা থেকে অঙ্ক আসে, এখান থেকে কিন্তু অঙ্ক আসবেই। ঠিক আছে, এরপর আমরা একটা নতুন থিওরি, খুব ইন্টারেস্টিং থিওরি শিখব। ওকে, তো এই অঙ্কটাকে লিখে নাও। তো চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 7 কি বলছে। তোমাকে তোমার বাবা 50টি গিফট কিনে আনতে বললেন। কটে গিফট? 50টি গিফট। তোমার বাবা বললেন যাও তো 50টা গিফট কিনে আনো, আমি কিছু ছেলে মেয়েদেরকে দেবো। তুমি কি করলে? তুমি 10 টাকা দামের কিছু কলম, অর্থাৎ প্রতিটি কলমের দাম 10 টাকা, এবং 15 টাকা দামের কিছু খাতা, অর্থাৎ প্রতিটি খাতার দাম 15 টাকা, এই হিসাবে তুমি কিছু গিফট কিনলে, 50টি গিফট কিনলে। এতে তোমার দেখলে 700 টাকা খরচ হলো, তোমার মানি ব্যাগ থেকে 700 টাকা বেরিয়ে গেল। তুমি কতগুলি কলম এবং কতগুলি খাতা কিনেছিলে? এটার সাথে পার্সেন্টেজের, দেখো কোনো পার্সেন্টেজে লেখা আছে কি? লেখা নেই, কিন্তু এই থিওরিটা শিখলে তবে পার্সেন্টেজের অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, ক্লাস 5-এ গরু মহিষের অঙ্ক তো সবাই জানা আছে, গরু মহিষের অঙ্ক কিন্তু সবাই করেছে। ঠিক আছে, খুব একটা কমন অঙ্ক ছিল ক্লাস 5-এ। ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ক্লাস 5-এর বই ছিল আমাদের সময়, সে সময় গরু মহিষের একটা অঙ্ক ছিল। অনেক হয়তো নাও করে থাকতে পারে এখনকার জেনারেশনরা, কিন্তু গরু মহিষের অঙ্ক সবাই শুনেছে। ওই টাইপের অঙ্কটা নয় কি? একটু ভেবে দেখো তো, ওই ধরনের অঙ্কটা। তাহলে কি বলছে দেখো, 50টি গিফট আইটেম। ঠিক আছে, তার মধ্যে কি কি আছে? কলম আছে আর খাতা আছে। কলম কতগুলি কিনেছিলে সেটাও জানা নেই, খাতা কতগুলি কিনেছিলে সেটাও জানা নেই, কিন্তু প্রতিটার দাম জানা আছে। এক একটি কলমের দাম কত? 10 টাকা। এক একটি খাতার দাম কত? 15 টাকা। তোমার মোট খরচ কত হয়েছে? 700 টাকা।
700 টাকা। 50টি গিফট কিনলে, ভালো করে অঙ্কটা থিওরিটা বোঝো, আগের দিনের যেমন থিওরিটা ভালো করে বুঝেছো, এই থিওরিটাও বুঝে নাও। খুব ভালো ভালো অঙ্ক এই খুব সহজে আমরা শিখতে পারবো। 50টি গিফট কিনেছো, কলমের দাম 10 টাকা, খাতার দাম 15 টাকা, মানে 15 টাকা পিস, কলমের দাম 15 টাকা, 10 টাকা পিস। তোমার 700 টাকা খরচ হয়েছে। তুমি কতগুলি কলম কিনেছিলে এবং কতগুলি খাতা কিনেছিলে। এক্স ধরে করা যায়, আমরা এক্স ধরবো না, জানোই তো। আচ্ছা, আমি যদি ধরে নিই তিনি 50টি কলম কিনেছিলেন, বা এভাবে ধরতে পারি যে 15 টাকা, আগে দেখুন কলমের দাম 10 টাকা, খাতার দাম কত 15 টাকা। 15 টাকাকে লিখতে পারি না 10 যুক্ত 5, মানে 10 টাকা যদি খাতার দাম হয়, আবার খাতার দামের সাথে 5 টাকা অ্যাড করছি, তাই তো। 15 টাকা কীভাবে লিখতে পারি, 10 টাকা যুক্ত 5 টাকা। তাহলে আমি যদি ধরে নিই কলমের দামও 10 টাকা, খাতার দামও 10 টাকা, যদি ধরে নিচ্ছি, সাপোজ আমি ধরে নিচ্ছি তা নয়, সাপোজ মানে ধরে নেওয়া। সাপোজ কলমের দামও 10 টাকা, 10 টাকা তো বটেই, খাতার দামও আমি যদি ধরে নিই 10 টাকা, এই 5 টাকাটা যদি একটু আড়াল করে রাখি, অন্তরালে রাখি, তাহলে কি হবে, কলমের দামও 10 টাকা, খাতার দামও 10 টাকা, তাহলে 50টা জিনিসের দাম কত হবে, 50 × 10 মানে 500 টাকা দাম হওয়া উচিত ছিল, তাই তো। যদি কলমের দামও 10 টাকা হতো, খাতার দামও 10 টাকা হতো, তাহলে তার পকেট থেকে 500 টাকা বেরোনোর কথা ছিল, 500 টাকা খরচ হওয়ার কথা ছিল, কিন্তু না, তার খরচ হয়েছে কত, 700 টাকা। তাহলে তার ক টাকা বেশি খরচ হয়ে গেছে, 200 টাকা। এই 200 টাকা কেন বেশি খরচ হয়েছে, কারণ খাতার দাম 5 টাকা করে বেশি, আমরা ধরে নিয়েছিলাম 10 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি দাম কত, 15 টাকা দাম, অর্থাৎ 5 টাকা বেশি দাম। তাহলে প্রতিটি খাতার পেছনে 5 টাকা করে বেশি লেগেছে, তাই তো। আর 200 টাকা খরচ হয়েছে এক্সট্রা। তাহলে ওই এক্সট্রা খরচটা কার জন্য হয়েছে, সেই খাতার জন্য হয়েছে, প্রতিটি খাতার জন্য। তাহলে কতগুলি খাতা তিনি কিনেছিলেন বা তুমি কিনেছিলে, তাহলে 200/5 সমান 40টি তিনি 40টি খাতা ক্রয় করা হয়েছিল। দেখো আরেকবার বলছি, ভালো করে শোনো, 40টি খাতা ক্রয় করা হয়েছিল আর 50টি গিফট আইটেম, তাহলে কলম কটা করা হয়েছিল, 40টি খাতা আর কলম 10টি, 50 - 40 সমান 10। আরেকবার বলছি, ভালো করে শোনো, 50টি গিফট আইটেম, ওকে, কলমের দাম 10 টাকা, খাতার দাম 15 টাকা। 15 টাকা কী লিখতে পারি আমরা, 10 টাকা যুক্ত 5 টাকা লিখতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি ফর দ্য টাইম বিং, আমরা এই মুহূর্তের জন্য আমরা ধরে নিচ্ছি যে কলমের দামও 10 টাকা আর খাতার দামও 10 টাকা, কলমের দাম 10 টাকা ফিক্সড, আর খাতার দামও ধরে নিচ্ছে 10 টাকা, যাক খাতার দামও 10 টাকা। তাহলে ওই হিসেবে তোমার খরচ হওয়ার কত কথা ছিল, 50 × 10, 10 টাকা করে দাম 50টা জিনিসের, 500 টাকা খরচ হওয়ার দরকার ছিল বা কথা ছিল, কিন্তু না, তোমার পকেট থেকে 700 টাকা বেরিয়েছে, অর্থাৎ 200 টাকা তোমার বেশি লেগেছে। 200 টাকাটা কেন লেগেছে, কারণ প্রতিটি খাতার দাম 5 টাকা করে বেশি, ঠিক আছে, প্রতিটি খাতার পিছনে 5 টাকা করে বেশি লাগেছে। তাহলে 5 টাকা বেশি লাগে একটি খাতার পিছনে, 200 টাকা বেশি লাগে 40টি খাতার পিছনে, যদি ঐকিক নিয়মে লেখো আর কি, 5 টাকা বেশি লাগে একটি খাতার পিছনে আর 200 টাকা বেশি লাগে 1/5 × 200 সমান 40টি খাতার পেছনে, অর্থাৎ তিনি 40টি খাতা কিনেছিলেন, বা 200/5 আমরা 40 লিখতে পারি। তাহলে তিনি 40টি খাতা কিনেছিলেন এবং কলম কটে কিনেছিলেন, 50টি জিনিসের মধ্যে, 50টি জিনিসের মধ্যে তিনি যদি 40টি খাতা কেনেন, অবভিয়াসলি 50 - 40 সমান 10টি তিনি কলম কিনেছিলেন, অর্থাৎ কলম কিনেছিলেন কটি, 10টি, খাতা কিনেছিলেন 40টি। দেখো আবার চেক করে নাও, 10টি খাতার দাম 10টি কলমের দাম 10 × 10 100 টাকা, 40টি খাতার দাম 15 × 4 = 60, 600 টাকা। তাহলে 600 আর 100, 600 আর 100 কত হয়, 700 টাকা। তার কত টাকা খরচ হয়েছিল, 700 টাকা খরচ হয়েছিল, ঠিক আছে। তাহলে এই থিওরিটি ভালো করে বুঝো, গরু মহিষের অঙ্কটা এইভাবেই ছিল, ঠিক আছে। তখন দামটা বেশি দেওয়া ছিল, একটি গরুর থেকে একটি মহিষের দাম মনে পড়ছে না আমার ডাটাটা কত ছিল, মানে জিনিসটা থিওরিটা এই থিওরির উপর বেস করে অঙ্কটা ছিল। এখানে আবার অনেকে এলিগেশন লাগিয়ে দেবে, এলিগেশন টেলিগেশন কোনো কিছু করার দরকার নেই। এলিগেশন আমরা কেন লাগাবো এত সহজ অঙ্কতে,
যারা এলিগেশন হয়তো বুঝতে পারছে না, যারা বিগিনার অঙ্ক শিখছে তাদেরকে আমি বলছি, পরের অঙ্কটাতে বলছি বা এই অঙ্কটাতে বলে দেওয়া যায় যে তিনি এলিগেশন লাগালে কীভাবে হতো। দেখো এলিগেশন একটু বলেই দিই। যারা এলিগেশন করছে বুঝতে পারছো, এলিগেশন আমরা শিখবো না, এই অঙ্কতে এলিগেশন শিখবো না, এলিগেশন আলাদা জিনিস। এলিগেশন কেন হয়, কেন আমরা টেনে দিচ্ছি, জাস্ট একবার বলে দিই। তাহলে কী বলবে সেটা মিটিয়ে দিই। এটা নিশ্চয়ই বোঝা গেছে, স্ক্রিনশট নিয়ে নাও। অনেকেই কী করে দেখো, এগুলো মুখে মুখে হয়, তার জন্য আমি এটা বলছি। এই যে অঙ্কগুলো না মুখে মুখে করা যায়, তার জন্য আমি বলছি এলিগেশন লাগাবো না। এলিগেশন লিখতে হবে, এটা লেখার দরকার নেই, জাস্ট মুখে করতে পারবো। যারা এলিগেশন লাগায় তারা কি করে দেখো, তারা ভাবে যে 50টি কলম তাহলে 500 টাকা দাম, 50টি খাতা 750 টাকা দাম, কিন্তু তার খরচ হয়েছে 700 টাকা। তাহলে এইদিকে এইরকম করে লাগাবে। 700 থেকে 750 থেকে 700 বিয়োগ দিলে 50, 700 থেকে 50 বিয়োগ দিলে 200, 1:4। তাহলে 1:4 অনুপাতে তিনি জিনিস ক্রয় করেছিলেন। 1:4 মানে মোট 5, 5 সমান 50, 1 সমান 10, এটা কলম, এটা খাতা, আর 4 সমান 40। তিনি 10টি কলম কিনেছিলেন এবং তিনি 40টি খাতা কিনেছিলেন। তুমি 10টি কলম কিনেছিলে, 40টি খাতা কিনেছিলে। যারা এলিগেশন লাগে, এলিগেশন তারা না বুঝেই এলিগেশন, এটাতে এলিগেশন লাগবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এলিগেশন লাগাবো না কেন? কারণ দেখো এলিগেশন করার জন্য এত দূর লিখতে হচ্ছে, কলমে লিখতে হচ্ছে, আমরা লিখবো না, এগুলো মুখে মুখে করা যাবে, বুঝতে পারছো? আমি বোঝানোর জন্য আজকে এতটা বললাম, কিন্তু তুমি যখন অঙ্কগুলো করবে না, কলমের কোনো দরকার হবে না, জাস্ট মুখে মুখে করা যাবে। তো এটাকে এলিগেশন বলে। এই জিনিসটা কেন হচ্ছে, সবাই তো আমরা এইদিকে টেনে দিচ্ছি, কেন এই জিনিসটা আসছে তোমরা জানো কি? না স্যার অত জানার দরকার নেই, অঙ্ক করেছি, নাম্বার হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, বাস, আর জানার কোনো আগ্রহই নেই। সেগুলো আমি শেখাবো যে এলিগেশনটা কীভাবে আসছে, এলিগেশনটা কী জিনিস, ঠিক আছে? এলিগেশন গড়েরই একটা ভাগ, গড় বা এভারেজের একটা ভাগ এলিগেশন। অত সব বাদ দাও, আমরা যে প্রসেসটা শিখলাম সেই প্রসেসটা ভালো করে বুঝে নাও, পরের অঙ্কটা এই প্রসেসেই হবে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নিই। একটি গ্রামের জনসংখ্যা 12,000 জন, পুরুষ জনসংখ্যা 6% হারে বৃদ্ধি পায় এবং মহিলা জনসংখ্যা 8% হারে বৃদ্ধি পায়। বছরের শেষে জনসংখ্যা 12,800 জন হলে পুরুষ জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, এখানে অনেক এলিগেশন লাগাচ্ছে, যেমন তোমাকে বললাম। তো এলিগেশন লাগানোর দরকার নেই, এলিগেশন লাগালে 3 থেকে 4টে লাইন তোমাকে লিখতে হচ্ছে। আমি যদি এলিগেশন না লাগাই, আমি আগের যে পদ্ধতিটা বললাম সেটা যদি করি, আমার কোনো লেখার প্রয়োজন হবে না, ঠিক আছে? যারা সিজিএল পরীক্ষা নিয়ে পড়ছো তারা জানো যে আমরা একটা সময় করতাম যে কতগুলো অঙ্ক লিখে নিতাম এবং উইদাউট পেন আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতাম, কোনো কলম না নিয়ে বা কোনো খাতা না নিয়ে আমরা মুখে মুখে অঙ্ক করার প্র্যাকটিস করতাম। যারা এইভাবে প্র্যাকটিস করছো সিজিএলের জন্য, তারা কিন্তু সিজিএলে ভালো মার্কস তুলতে পারবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কলম টলমের কোনো দরকার হয় না। দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি, পরে তোমরা বলবে যে স্যার কলমের তো দরকার নেই। একটা গ্রামের জনসংখ্যা 12,000 জন আগে ছিল, এখন কত বৃদ্ধি পেয়ে হয়েছে? 12,800 জন। তাহলে এখন কত বৃদ্ধি পেয়েছে বলো? 800 জন, টোটাল 800 জন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। পুরুষ জনসংখ্যা 6% হারে বৃদ্ধি পায়। তাহলে দেখো 6% হচ্ছে পুরুষ, 8% হচ্ছে মহিলা, বৃদ্ধি পাচ্ছে। পুরুষ বৃদ্ধি পায় এটা, আর 8% মহিলা বৃদ্ধি। % মহিলা বৃদ্ধি পাচ্ছে। 8%টাকে লিখতে পারে কি আমরা 6 + 2, 6% + 2%, তাই তো? 6 + 2 = 8। আমি যদি ধরে নিই যে পুরুষও 6% বৃদ্ধি পাচ্ছে, মহিলাও 6% বৃদ্ধি পাচ্ছে, এখন যদি আমরা ধরে নিই যে পুরুষও 6% বৃদ্ধি পাচ্ছে, পুরুষ তো পাচ্ছে, তার সাথে মহিলাও 6% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোর কত বৃদ্ধি পাওয়া দরকার? 12,000-এর 6% সমান কত? 12,000 × 6%, 720 জন। তাহলে 720 জন বৃদ্ধি পাওয়ার কথা ছিল। আমরা যদি ধরে নিই যে পুরুষও 6% বৃদ্ধি পায়, পুরুষ তো পায়, এবং তার সাথে সাথে মহিলাও 6% বৃদ্ধি পায়,
তাহলে তার 720 জন বৃদ্ধি পাওয়ার কথা ছিল, ওইরকম দরকার ছিল, 720 জন বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু না, আলটিমেটলি জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 800 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 80 জন বৃদ্ধি পেয়ে গেল, এটা কিভাবে হলো? কারণটা কি? কারণ মহিলা জনসংখ্যা 6% নয়, 6+2 8% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে মহিলা জনসংখ্যার যে 2% সেটা সমানে 80। ভালো করে বোঝো, মহিলা জনসংখ্যার 2% সমানে 80। 1% সমান কত? 100% সমান কত? তাহলে মহিলা জনসংখ্যার, মহিলা গণিত জনসংখ্যার মানে জনসংখ্যা এর সমানে গণিত, তাহলে মহিলা গণিত 2% সমানে 80 জন। মহিলার 2% সমানে 80 জন, বা সহজভাবে বোঝে যে মহিলাদের 2% সমানে 80 জন। 100% সমান কত? 2% সমান 80, 2 50 80, 80 50 4000 জন, বা 1 সমান 80/2 সমান 40, 100 সমান 100 গণিত 40 সমান 4000 জন। তাহলে মহিলা জনসংখ্যা কত ছিল? 4000 জন, কিন্তু কোশ্চেনে কি বলছে? পুরুষ জনসংখ্যা। তাহলে মহিলা যদি 4000 জন থাকে, মহিলা 4000, পুরুষ টোটাল জনসংখ্যা 12000 জন, তাহলে পুরুষ কত? 8000 জন পুরুষ হয়ে গেল। তোমার যদি মহিলাও বের করতে বলতো তো মহিলাও বলে দেবে যে মহিলা 4000 জন ছিল, পুরুষ ছিল 8000 জন। ঠিক আছে, আরেকবার বলছি দেখো, 12000 জন জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 12800 জন। তাহলে 800 জন বৃদ্ধি পেয়েছে আমরা জানি, ফিক্সড কনফার্ম। পুরুষ 6% হারে বৃদ্ধি পায়, মহিলা 8% হারে বৃদ্ধি পায়। 8%টাকে লিখতে পারবে আমরা 6+2%। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিই যে মহিলাও 6% হারে বৃদ্ধি পায়, ধরে নিচ্ছি যাক মহিলাও 6%, পুরুষ মহিলা সমান 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 সাম্যের অধিকার। ঠিক আছে, মহিলাও 6% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত বৃদ্ধি পাওয়ার দরকার? 12000 6% যোগ হয়ে যাচ্ছে, তো 12000 6% বৃদ্ধি পাচ্ছে, তখন 720 জন বৃদ্ধি পাওয়ার দরকার। তাহলে 720 জন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 12000 6%, মহিলাও 6%, পুরুষও 6%, তাহলে টোটাল 6% বৃদ্ধি পেলো। 12000 6% সমান 720 জন। তাহলে 720 জন বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বৃদ্ধি পেয়েছে 800 জন, অর্থাৎ 80 জন বৃদ্ধি বেশি পেয়েছে। কারণটা কি? কারণ মহিলারা 6% বৃদ্ধি পায়নি, 6 2% যোগ আছে, তাহলে মহিলাদের 2% সমানে 80 জন। 1% সমান কত? আর 100% সমান কত? 100% সমান 4000 জন। তাহলে মহিলা ছিল 4000 জন, পুরুষ ছিল 8000 জন। ঠিক আছে, তোমরা বলবে স্যার এত তো আপনি লিখলেন, মুখে মুখে কীভাবে হবে? এত লেখা তো হয়তো এলিগেশন লিখলে আরও কম হয়ে যেত। তুমি দেখো ভালো করে, 12000 জন 800 জন, আমি বুঝে গেলাম যে 800 জন বৃদ্ধি। ঠিক আছে, আমি কলম নিচ্ছি না, কলম পকেটে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 6% আর 8% দুটোই 6% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে 12000 6% সমান 12 6 72 720 জন। তাহলে 800 জন বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখানে বলছে 720 জন, অর্থাৎ 80 জন বেশি। 80 জনটা বেশি, কারণটা কি? কারণ মহিলাদের 2% সমানে 80, 6+2 সমান 8, তাহলে মহিলাদের 2% সমানে 80, 1% সমান 40, 100% সমান 4000। তাহলে মহিলা 4000, পুরুষ 8000। উইদাউট পেন, কোনো কলমের কালিও খরচ নেই, কাগজেও খরচ নেই, সময়ও লাগলো না। ঠিক আছে, মুখে মুখে হয়ে যাবে। তোমরা হয়তো এখন মুখে মুখে করতে পারবে না, জাস্ট এখন এভাবে শিখো, আস্তে আস্তে মুখে মুখে হয়ে যাবে। ওকে, লিখে নাও। তো চলো কোশ্চেন নাম্বার 9 আমরা দেখে নিই। ঠিক আছে, মোদিবাবু, আমাদের মোদিবাবু 6000 টাকার কিছু অংশ 5% সুদের হারে এক্সিস ব্যাংকে এবং বাকি অংশ 6% সুদের হারে SBI ব্যাংকে জমা রাখলেন। মোদিবাবুর বেশি টাকা নেই, 6000 টাকা ছিল, তিনি তার কিছু অংশ 5% সুদের হারে এক্সিস ব্যাংকে এবং বাকি অংশ 6% সুদের হারে SBI ব্যাংকে জমা রাখলেন। বছর শেষে মোদিবাবু 6340 টাকা পেলেন, সুদ হয়েছে। তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, তাহলে বছর শেষে তিনি মিলিয়ে দেখলেন যে এই ব্যাংকের থেকে টাকা নিয়ে ওই ব্যাংকের থেকে টাকা মিলিয়ে দেখলেন যে আমার 6340 টাকা হয়েছে, দুটো ব্যাংকে রাখার ফলে যে সুদ হয়েছে, সুদের মূলে 6340 টাকা হয়েছে। তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের, তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এটা তো হয়ে গেল ভাই তোমাদের সুদকষার অঙ্ক। দেখো আমি তো বলেছিলাম পার্সেন্টেজ যদি থিওরিটা বুঝে যাও, পার্সেন্টেজের অঙ্কগুলো ভালো করে শেখো, সুদকষা লাভ করতে সমস্ত অঙ্কই হয়ে যাবে। তোমরা বলতে পারো সেটা সুদকষার অঙ্ক, আমি বলবো এটা পার্সেন্টেজের অঙ্ক, এটা মুখে মুখে হবে। কীরকম? 6000 টাকার কিছু অংশ, তাহলে 6000 টাকা
অ্যাক্সিস ব্যাঙ্কে তিনি কত রেখেছিলেন? 5% সুদ দিচ্ছে, এসবিআইয়ে 6%। আর তিনি কত টাকা পেয়েছেন? 6,340 টাকা পেয়েছেন। 6,000 টাকা রেখেছিলেন দুটো ব্যাংকে মিলে, তিনি পেয়েছেন 6,340 টাকা, মানে তিনি 340 টাকা বেশি পেয়েছেন, তাই তো? 6,340 থেকে 6,000 টাকা বিয়োগ দিলে তিনি 340 টাকা সুদ পেয়েছেন। তাহলে আমি যদি ধরে নিই যে অ্যাক্সিস ব্যাঙ্কে 5% দিচ্ছে আর এসবিআই ব্যাঙ্কেও 5% দিচ্ছে, 5% যদি 1% লিখতে পারে, 5 + 1 = 6। তাহলে যদি আমি ধরে নিই যে অ্যাক্সিস ব্যাঙ্কেও 5% দিচ্ছে আর এসবিআই 5% দিচ্ছে, তাহলে তিনি কত টাকা সুদ পেয়েছেন? 6,000 টাকার 5%। তাহলে তিনি 6,000 টাকা 5% সুদ পেতেন, সমান 300 টাকা পেতেন, সমান 6,000 তো 5-এর 100, 5-6 300 টাকা পেতেন, ঠিক আছে? না, তিনি 340 টাকা পেয়েছেন, তিনি 40 টাকা বেশি পেয়েছেন, তিনি 40 টাকা বেশি পেয়েছেন। 340 থেকে 300 টাকা বিয়োগ 40 টাকা, এই 40 টাকা তিনি কেন বেশি পেয়েছেন? কারণ এসবিআই ব্যাংকে 5% সুদ দিচ্ছিল, তার সাথে আরও 1% সুদ বেশি দিচ্ছে। তাহলে এসবিআই ব্যাংকের 1% সুদ বা এসবিআই ব্যাংকে যে টাকা জমা রেখেছিলেন তার 1% সমানে 40 টাকা। এসবিআই ব্যাংকে তিনি কিছু টাকা জমা রেখেছিলেন, সেই টাকাটার 1% সমানে 40 টাকা। তাহলে এসবিআই এর যে টাকা জমা রেখেছিলেন, এসবিআই গচ্ছিত যে অর্থের 1% সমান 40 টাকা, 100% সমান আর দুটো শূন্য, 1-এর গায়ে দুটো শূন্য, 40-এর গায়ে দুটো শূন্য, গায়ে গায়ে শূন্য লাগিয়ে দেওয়ার নামে পাটিগণিত। তাহলে 1% সমান 40, 100, এটা আমার গুরুদেব বলেছেন, বুঝতে পারছো? 1% সমান 40, 100% সমান 4,000 টাকা। তাহলে তিনি কি করেছিলেন? তিনি এসবিআই ব্যাংকে ক হাজার টাকা জমা রেখেছিলেন? 4,000 টাকা জমা রেখেছিলেন। অথবা অ্যাক্সিস ব্যাংকে কত জমা রেখেছিলেন? 6,000 থেকে 4,000 বিয়োগ, তবে অ্যাক্সিস ব্যাংকে 6,000 বিযুক্ত 4,000 সমানে 2,000 টাকা রেখেছিলেন। তো কোশ্চেন নাম্বার 10-এ চলে যাই আমরা। এক ব্যক্তি 16,000 টাকা দিয়ে একটি টিভি এবং একটি ফ্রিজ কেনেন। তিনি 16,000 টাকা দেন দোকানকে এবং তিনি একটি টিভি কেনেন এবং একটি ফ্রিজ কেনেন, দুটোর মিলিত দাম 16,000 টাকা। তিনি যদি টিভির উপর 5% এবং ফ্রিজের উপর 9% ট্যাক্স দিতেন, তবে তার 17,200 টাকা খরচা হতো। তিনি কোনো ট্যাক্স বিহীনেই কিনেছেন। তিনি যদি টিভির উপর 5% ট্যাক্স দিতেন এবং ফ্রিজের উপর 9% ট্যাক্স দিতেন, তাহলে তার 17,200 টাকা তাকে দিতে হতো। টিভির দাম কত ছিল? টিভির দাম কত তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো কি করে নেব আমরা? 16,000 টাকার মধ্যে তিনি টিভি কিনেছেন আর ফ্রিজ কিনেছেন। টিভিতে ট্যাক্স কত? 5%, ফ্রিজে ট্যাক্স কত? 9%। তিনি দেননি, যদি দিতেন তাহলে তার এত টাকা খরচা হতো। কত টাকা বেশি খরচা হতো? 17,200 বিয়োগ 16,000, 1,200 টাকা বেশি খরচা হতো, তাই তো? তাহলে তিনি যদি ট্যাক্স দিতেন তাহলে তার 1,200 টাকা বেশি খরচা হতো। তাহলে দেখে নিই 1,200 টাকা খরচাটা কিভাবে আসছে। টিভির উপর 5% ট্যাক্স এবং ফ্রিজের উপর 9% ট্যাক্স তাকে দিতে হতো। এটাকে লিখতে পারে কি? 5 + 4%। তাহলে আমি যদি ধরে নিই যে টিভির উপর 5% ট্যাক্স এবং ফ্রিজের উপরেও 5% ট্যাক্স, তাহলে তাকে কত ট্যাক্স দিতে হতো? তাহলে তাকে ট্যাক্স দিতে হতো 16,000 টাকার 5%, 800 টাকা। তাহলে তাকে 1,200 টাকা ট্যাক্স দিতে হতো তিনি যদি ট্যাক্সটা দিতেন, কিন্তু তিনি যদি 5% হারে ট্যাক্স দিতেন তাহলে তাকে 800 টাকা ট্যাক্স দিতে হতো। তাহলে কত টাকা তার বেশি ট্যাক্স লেগে যাচ্ছিল? 1,200 বিয়োগ 800 সমান 400 টাকা। টিভির উপর যদি 5% এবং ফ্রিজের উপর যদি 5% ট্যাক্স হতো তাহলে তাকে 800 টাকা ট্যাক্স দিতে হতো, কিন্তু 400 টাকা ট্যাক্স বেশি লাগছে। কারণটা কি? কারণ এখানে যে ফ্রিজের উপর 4% ট্যাক্সটা বেশি লেগেছে, ঠিক আছে? তাহলে ফ্রিজের উপর যে 4% ট্যাক্স সেটা সমানে 400 টাকা। তাহলে ফ্রিজের 4% সমানে 400, 1% সমান 100 আর 100% সমান
100 গুণিত 100 সমান 10,000। তাহলে ফ্রিজের দাম কত ছিল? 10,000 টাকা ছিল, কিন্তু বের করতে বলছে কি টিভির দাম। টিভির দাম 16,000 থেকে 10,000 বিয়োগ, অতএব টিভি সমান 16,000 বিয়োগ 10,000 সমান 6,000 টাকা। ঠিক আছে, তাহলে টিভির দাম হয়ে গেল 6,000, ফ্রিজের দাম হয়ে গেল তোমার 10,000 টাকা। ওকে, এখানে যদি এইরকমভাবে তুমি যদি না করো তো ডাইরেক্ট করে দেওয়া যায়। 4% সমান 400, তো তাহলে এখানে 400 টাকা বেশি। কী কারণে বেশি? ফ্রিজের 4%-এর কারণে বেশি। তো তুমি 400/4% লিখে দিতে পারো ডাইরেক্ট, সমান 400/4 ডিভাইডেড বাই 100 সমান 400 গুণিত 100/4, 4 100 100 10,000। ঠিক আছে, তো ফ্রিজের দাম বেরিয়ে গেল। এটা তোমার ফ্রিজ, এটা তোমার ফ্রিজ। ফ্রিজের দাম 10,000 টাকা, টিভির দাম 16,000 থেকে 10,000 বিয়োগ সমান 6,000 টাকা। ওকে, তো এই অঙ্কগুলো তোমরা খাতায় সমস্ত লিখে নাও। আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, দেখো স্ক্রিনে তুমি হোমওয়ার্কগুলো দেখতে পাবে, হোমওয়ার্কগুলো করে নাও এবং তোমাদের সাথে আমার দেখা হবে পরের এপিসোডে শুধুমাত্র কাজল ক্লাস ইউটিউব চ্যানেলে। ওকে, বাই।